আচ্ছা আচ্ছা আমরা আজকে দুইটা টপিক নিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি নিয়ে পড়ব। আর এরপরের স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে পড়ব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি গুলো নিয়ে পড়ি। তো এই জিনিসটা খুব ভালোভাবে পড়বেন। এই জিনিসটা খুব দরকারি আমাদের জন্য। আচ্ছা এখন কি এই এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিতে আমাদের কি মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে? একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করতেছে। কি মাইক্রো অর্গানিজম? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, অ্যালগি আর হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে? এখন এই অর্গানিজম গুলা একত্রে হচ্ছে থাকতেছে লিভ টুগেদার অ্যাজ এ কমিউনিটি হিসেবে। ঠিক আছে? তো আপনাদের অনেক সময় জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনে যে মানে ৫টা অর্গানিজমের নাম বলো যেগুলা মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে। তখন এই ৫টা অর্গানিজমের নাম বলবেন। মাইক্রো অর্গানিজমের। আচ্ছা। এখন এই অর্গানিজম গুলো আসলে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে কি করতেছে? এই অর্গানিজম গুলো সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে এই বায়োডিগ্রেড করতে সহায়তা করতেছে অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটার গুলোকে। ঠিক আছে? এটা বায়োডিগ্রেড করে কি করতেছে? এই যে এখানে অর্গানিক ম্যাটার গুলো আছে, এই অর্গানিক ম্যাটার গুলোকে অক্সিজেনের উপস্থিতিতে তারা এটাকে ব্রেকডাউন করতেছে। ব্রেকডাউন করে এখানে কার্বন ডাই অক্সাইড বানাচ্ছে, পানি আর নিউ সেল তৈরি করতেছে। ঠিক আছে? সো এখানে হচ্ছে অর্গানিক ম্যাটার তারা হচ্ছে ব্রেকডাউন করতেছে, একই সাথে আবার ইনঅর্গানিক ম্যাটারও করতেছে। ইনঅর্গানিকটা আমরা পরে দেখাচ্ছি। আচ্ছা। এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার মাইক্রো অর্গানিজমের ফুড পিরামিড। ঠিক আছে? এখানে ফুড পিরামিডে আসলে কি হচ্ছে? এই যে দেখেন ফুড পিরামিডের নিচের দিকে হচ্ছে অর্গানিক ম্যাটার, এরপরে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপর হচ্ছে রোটিফার, তারপর হচ্ছে হায়ার লিভিং অর্গানিজমস। আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে মেইনলি দেখেন এই ট্রপিক লেভেল থেকে যখন এই ট্রপিক লেভেলে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে মেইনলি কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে এনার্জি লেভেলটা মেইনলি এই ট্রপিক লেভেল থেকে এই ট্রপিক লেভেলে আমার হচ্ছে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? একইভাবে এই ট্রপিক লেভেল থেকে এই ট্রপিক লেভেলে, এই ট্রপিক লেভেল থেকে এই ট্রপিক লেভেলে। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড আর এনার্জিটা মেইনলি ট্রান্সফার হচ্ছে এই ফুড চেইনে। তো এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় আসে যে ওয়েস্ট ওয়াটার মাইক্রো অর্গানিজমের ফুড পিরামিডটা ড্র করতে বলা হয়। ঠিক আছে? সো এই জিনিসটা একটু ভালোভাবে পড়বেন। আচ্ছা, এখন আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে খুবই একটা স্মল অর্গানিজম যেটার সাইজ হচ্ছে 0.5 থেকে 5 মাইক্রোমিটার। আর এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালি এটার ব্যাকটেরিয়ার আমরা তো বিভিন্ন রকমের শেপ জানি, যেমন এই যে স্পাইরাল, তারপর রড শেপ, স্ফেরিক্যাল, হেলিক্যাল। ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাকটেরিয়াটা ইম্পর্টেন্ট কিসের জন্য? এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য। ব্যাকটেরিয়া নিয়ে আমরা অনেক সামনে অনেক কিছু দেখবো। তারপর হচ্ছে সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজমস, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। খালি এই শেপ গুলো একটু মাথায় রাখবেন কি শেপের হতে পারে। আর হচ্ছে দিস অর্গানিজমস রিপ্রোডিউস থ্রু দ্য বাইনারি ফিউশন। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়াটা কিভাবে তারা গ্রোথ করবে? এই বাইনারি ফিউশনের মাধ্যমে। ঠিক আছে? and will double themselves within 15 to 30 minutes in suitable condition. আচ্ছা, তার মানে হচ্ছে তাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা কিভাবে হচ্ছে? এই বাইনারি ফিউশনের মাধ্যমে। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, বাইনারি ফিউশনটা। স্যার বাইনারি ফিশনটা ইন ডিটেইলস কি বোঝায়? আচ্ছা, বাইনারি ফিশন এটা তো মনে হয় আপনারা বায়োলজিতে পড়ে আসা কথা হবে যে একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে এই জিনিসটা। ও আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে এখানে ব্যাকটেরিয়া, এই যে এখানে দেখেন মাইক্রোকক্কাস। তারপরে এই জিনিসগুলো আমার যতটুকু মনে পড়ে আমরা ইন্টারমিডিয়েটে কিছু পড়েছিলাম। এগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? এগুলো জাস্ট আ দেখতে পারেন আপনাদের ধারণার জন্য। বিভিন্ন রকমের শেপের এ এতে দেওয়া আছে, যেমন হচ্ছে ইস আ ইস স্ফেরয়েড শেপের। তারপরে হচ্ছে বি তে হচ্ছে রড শেপ, এই যে এগুলা। ঠিক আছে? একইভাবে সি তে হচ্ছে কার্ভড রড অ্যান্ড স্পাইরাল। এই জিনিসগুলো একটু দেখতে পারেন। এগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। এই জিনিসটা খুব ভালোভাবে পড়বেন। ঠিক আছে? ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে এনার্জি আর কার্বন সোর্স এর উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? এনার্জি আর কার্বন সোর্স। এনার্জি অ্যান্ড কার্বন সোর্স। আরেকটা আমরা ক্লাসিফিকেশন এর পরের স্লাইডেই দেখব, সেটা হচ্ছে ইউটিলাইজেশন অফ ডিও এর উপর ভিত্তি করে। সো আমরা এখন দেখব হচ্ছে এনার্জি অ্যান্ড কার্বন সোর্স এর উপর ভিত্তি করে যে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো এনার্জি অ্যান্ড কার্বন সোর্স এর উপর ভিত্তি করে দুইটা ভাগে আবার ভাগ করতে পারতেছি। প্রথমটা হচ্ছে হেটেরোট্রফ, এরপরেরটা হচ্ছে অটোট্রফ।
হেটারোট্রফি কি করতেছে, তারা হচ্ছে ইউজিং অর্গানিক ম্যাটেরিয়াল, তারা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করতেছে অ্যাজ কার্বন অ্যান্ড এনার্জি সোর্স। ঠিক আছে, তার মানে কি তারা অর্গানিক, মেইন হেটারোট্রফের মেইন জিনিসটা হচ্ছে এই যে অর্গানিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করবে, অর্গানিক ম্যাটেরিয়াল কি হিসেবে, কার্বন আর এনার্জি সোর্স হিসেবে। আর অটোট্রফ, এখন অটোট্রফি কি করতেছে, এই যে দেখছেন ইনঅর্গানিক ম্যাটেরিয়াল তারা ইউজ করতেছে। তো কি হিসেবে, এখানে এনার্জি সোর্স, আর এখানে কার্বনটা তারা কি হিসেবে নেবে, কার্বন ডাই অক্সাইড হিসেবে। এই কার্বন সোর্সটা তারা একসেপ্ট করবে কার্বন ডাই অক্সাইড হিসেবে। ঠিক আছে, তো তার মানে হেটারোট্রফ আর অটোট্রফের মধ্যে পার্থক্যটা কি, ফার্স্ট পার্থক্য বলা যায় এরা হচ্ছে কি অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করবে, আর এরা কি অটোট্রফ হচ্ছে ইনঅর্গানিক। আর হেটারোট্রফে কি হচ্ছে, কার্বন আর এনার্জি সোর্স ইউজ করতেছে, আর এখানে কি হচ্ছে একইভাবে এনার্জি সোর্স, কিন্তু এখানে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে কার্বন সোর্সটা নিবে কি থেকে, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে ক্লাসিফিকেশন, এই যে আমি যে আরেকটা ক্লাসিফিকেশন কথা বলেছিলাম, এর আগের ক্লাসিফিকেশনটা ছিল হচ্ছে এনার্জি আর কার্বন সোর্সের উপর ভিত্তি করে। আর এখন যে ক্লাসিফিকেশনটা করব সেটা হচ্ছে ইউটিলাইজেশন অফ ডিসলভড অক্সিজেন। ডিসলভড অক্সিজেনকে অনেক সময় ডিও দিয়েও প্রকাশ করা হয়, ডিও ফর ডিসলভড অক্সিজেন। ঠিক আছে, এখন ইউটিলাইজেশন অফ ডিসলভড অক্সিজেনের উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারতেছি। ফার্স্ট হচ্ছে এরোব, অ্যানাএরোব, আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আচ্ছা, এরোবের জন্য কি হচ্ছে, এরোবে হচ্ছে তারা তারা ইউজ করতেছে ডিসলভড অক্সিজেন ডিউরিং দ্য ডিকম্পোজিশন অফ অর্গানিক কম্পাউন্ড। তার মানে কি, তারা যে অর্গানিক কম্পাউন্ড যে মানে ডিকম্পোজ করবে, অর্গানিক কম্পাউন্ড ডিকম্পোজ করার সময় তারা হচ্ছে ডিসলভড অক্সিজেন ইউজ করতেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে এরোবের জন্য। এরোব মানে কি, এরোব মানে হচ্ছে তারা ইউজ করবে কোনটা, ডিসলভড অক্সিজেন। আর এনারোব, এনারোবের জন্য কি হচ্ছে, এখানেও তারা ইউজিং অক্সিজেন ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট কম্পাউন্ড সাচ এস নাইট্রাইট আর হচ্ছে সালফেট। ঠিক আছে, সো তার মানে এখানে এখানে তারা ডিরেক্টলি অক্সিজেনটা তারা ইউজ করতেছে না, তারা কি করতেছে এখানে মানে ডিফারেন্ট কম্পাউন্ড থেকে যে অক্সিজেনটা সেই জিনিসটা ইউজ করতেছে। আর এরোবে কি হচ্ছে, এরোবে ডিরেক্টলি তারা অক্সিজেনটা ইউজ করতেছে কি, ডিসলভড অক্সিজেন। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা একটু ভালোভাবে দেখবেন। আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভে হচ্ছে তারা হচ্ছে ফ্যাকাল্টেটিভ এই মানে ব্যাকটেরিয়াটা এরা সার্ভাইভ ইন বোথ দ্য অ্যাবভ কন্ডিশন। অ্যাবভ কন্ডিশন দুইটা কি কি, একটা হচ্ছে যে এরোব আর একটা হচ্ছে অ্যানারোব। ঠিক আছে, সো এরোব আর অ্যানারোব এই দুইটা জিনিস কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইন ফিউচারে যারা ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করবেন বিভিন্ন জায়গায় এই দুইটা টার্ম ইউজ করা হয়, এরোবিক কন্ডিশন, অ্যানারোবিক কন্ডিশন। সো এই দুইটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, তখন কিন্তু কেউ আর এক্সপ্লেন করে দিবে না। সো এটাই সুযোগ, মানে শিখে নেবেন ভালোভাবে। সো এরোব মানে কি, এখানে তারা সরাসরি ডিসলভড অক্সিজেনের উপস্থিতি তারা কাজ করবে, ডিকম্পোজ করবে। আর এনারোব মানে কি, তারা অক্সিজেন ইউজ করবে বাট ফ্রম কম্পাউন্ড থেকে। ঠিক আছে, এখন আমরা অ্যালগি সম্পর্কে জানবো। ঠিক আছে, অ্যালগি কি করতেছে, অ্যালগি হচ্ছে এনার্জি জেনারেট করতেছে ফ্রম ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিস মাধ্যমে তারা এনার্জি জেনারেট করতেছে। আর ডিউরিং দ্য প্রেজেন্স অফ সানলাইট দে ইনক্রিজ দ্য dissolved oxygen level in the water. This subsequently supply oxygen to the microorganisms. আচ্ছা, তারা সাপ্লাই করতেছে অক্সিজেন মাইক্রো অর্গানিজমে। তারপর হচ্ছে র্যাপিড প্রোডাকশন ইন দ্য প্রেজেন্স অফ হাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন এন্ড ফসফরাস। আর এই অ্যালগির প্রোডাকশন অনেক বৃদ্ধি পাচ্ছে কখন, যখন নাইট্রোজেন আর ফসফরাস থাকবে। এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে আপনাদের একটু মেনশন করেছিলাম, ওই যে নাইট্রিফিকেশনের ক্ষেত্রে, মানে নিউট্রিয়েন্ট লুপের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম নিউট্রিয়েন্ট লুপ এখানে কি থাকে মেইনলি, দুইটা কনস্টিটিউয়েন্টের নাম বলেছিলাম, সেই কনস্টিটিউয়েন্ট দুইটা হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস, তাই না? নাইট্রোজেন আর ফসফরাসের জন্য আমি কিন্তু বলেছিলাম যে ওখানে অ্যালগির গ্রোথ বেশি হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে মেনশন করেছিলাম। দ্যাট মিনস এই অ্যালগিটার প্রোডাকশন সব থেকে বেশি হবে যখন হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের পরিমাণ ওয়েস্ট ওয়াটারের মধ্যে মানে পাওয়া যাবে বেশি পরিমাণে। আর টু মাচ অ্যালগি হলে, আচ্ছা এইখানে এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি কোশ্চেন করি বা যেই কোশ্চেন করুক অনেক সময় দিবে। ঠিক আছে, ইভেন আপনাদের কুইজেও আমি দিতে পারি এই কোশ্চেনটা, যে টু মাচ অ্যালগি হলে কি কি প্রবলেম হতে পারে। ফার্স্ট প্রবলেম কি, টেস্ট আর ওডর। ওডর মানে হচ্ছে ব্যাড স্মেল, মানে স্মেল প্রবলেম তৈরি হবে। আর টেস্ট প্রবলেম হবে। তারপর হচ্ছে রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ লাইট পেনিট্রেশন। তার মানে কি হচ্ছে, মানে হচ্ছে আপনার যেই মানে পানির যে ইয়াটা থাকবে ওইখানে আপনার লাইট পেনিট্রেশন হবে না, মানে সহজে পানি মানে লাইট প্রবেশ করতে পারবে না। আর হচ্ছে ডাই অফ,
দ্যাট মিনস ডিসইন্টিগ্রেট অ্যান্ড কজ অ্যানারোবিক কন্ডিশন। দ্যাট মিনস এখানে অ্যানারোবিক কন্ডিশন ক্রিয়েট হবে। সো এই 3টা পয়েন্ট আপনারা একটু মুখস্থ করে রাখবেন। এই 3টা পয়েন্ট জিজ্ঞাসা করা হতে পারে পরীক্ষায়, ঠিক আছে? যে টু মাচ অ্যালগি হলে কি কি প্রবলেম ফেস করা যেতে পারে। সো এটা একটা কোশ্চেন। আচ্ছা, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিছু অ্যালগি স্পিসিস দেখানো হয়েছে যেগুলো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট পন্ডের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? এখানে হচ্ছে দেখেন তো এই ছবিতে কি বোঝা যাচ্ছে? এনি ভলান্টিয়ার? এই ছবি দেখে কি বোঝা যাচ্ছে? এখানে মানে এই পন্ডের মধ্যে আসলে মানে কি সমস্যা? অ্যালগে, হ্যাঁ, এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি। তো এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি হলে কি প্রবলেম হতে পারে আসলে? স্যার ডিসলভড অক্সিজেনের পরিমাণ তখন আস্তে আস্তে হ্যাঁ, বেড়ে কারণ যায়। হচ্ছে তারা ইউজ করে ফেলবে ডিসলভড অক্সিজেন গুলাকে, ঠিক আছে? তো এজন্য তখন কি হবে? ফিশ বা অন্যান্য যেই লিভিং অর্গানিজম গুলা থাকবে সেগুলো মরে যাবে। এই যে আমি পরের স্লাইডে দেখিয়েছি। এই যে দেখেন অ্যালগি পরিমাণ, এক্সেসিভ অ্যালগি, এই যে দেখেছেন মাছ মরে গিয়েছে। সো একই সাথে দেখেন যখন টু মাচ অ্যালগি হচ্ছে, এক্সেসিভ অ্যালগি হচ্ছে তখন কি প্রবলেম হচ্ছে? মাত্রই একটা জিনিস মেনশন করেছি যে সেখানে সানলাইট পেনিট্রেশন হচ্ছে না। বুঝা যাচ্ছে যে এই পানিতে সানলাইট পেনিট্রেশন হবে? না অবশ্যই স্যার, হবে না। হ্যাঁ, পানির ঘনত্ব বেড়ে যাচ্ছে অনেক। আচ্ছা, এখন আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে পড়ব। ঠিক আছে? ব্যাকটেরিয়াল গ্রোথটা খুবই ইম্পোর্টেন্ট। এখানে কিছু আমরা আ একটা কার্ভ নিয়েও আলোচনা করব। আচ্ছা, ব্যাকটেরিয়াল গ্রোথে আমরা একটু আগে মেনশন করেছি। ব্যাকটেরিয়া কিভাবে আসলে তাদের সেল রিপ্রোডিউস করতেছে। আসলে তাদের প্রোডাকশনটা হচ্ছে কিভাবে? বাইনারি ফিশনের মাধ্যমে। এটা একটু আগে আমি মাত্র মেনশন করেছি। এই যে এখানে দেখেন বাইনারি ফিশন উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এখানে দেখেন এই যে ব্যাকটেরিয়াল প্রোডাকশন দেখানো হয়েছে, তাদের কিভাবে হচ্ছে। এখন দেখেন এই যে ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে কি বুঝো? এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আমি করতে পারি আপনাদের। হোয়াট ডু ইউ মিন বাই ব্যাকটেরিয়াল গ্রোথ? আচ্ছা, ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে এখানে মেইনলি বুঝাচ্ছে when we are talking about the bacterial growth we are really referring to the number of cells not the size of cell. That means কি আমরা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে বুঝাচ্ছি যে referring to the number of cells. ঠিক আছে? তাদের সেল সংখ্যার নাম্বারটাকে বুঝাচ্ছি। তাদের সাইজটাকে সেলের সাইজ বুঝাচ্ছি না কিন্তু। যে সেলের সাইজের সংখ্যা বড় হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা রেফার করতেছি না ব্যাকটেরিয়াল গ্রোথ দিয়ে। ঠিক আছে? একইভাবে ব্যাকটেরিয়া that are growing are increasing in number and accumulating into a colonies of hundred of thousands of cells and or population of the billions of cells. তার মানে হচ্ছে কি এখন দেখেন ব্যাকটেরিয়া যখন গ্রো করতেছে ইন এ নাম্বার হিসেবে তারা কিন্তু একটা কলোনি হিসেবে থাকতেছে। সেই কলোনির মধ্যে দেখা যায় কি অনেক সময় ১,০০০ থেকে আপনার কয়েক বিলিয়ন পর্যন্ত সেল থাকে। ঠিক আছে? একইভাবে a colony should have millions of bacterial cells to be seen in the naked eye. আচ্ছা, তার মানে হচ্ছে আমরা naked eye যেখানে দেখতেছি সেখানে কত সংখ্যক আছে? অলমোস্ট মিলিয়নস অফ ব্যাকটেরিয়া সেল আছে। ঠিক আছে? দ্যাট মিনস ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে প্রথমে কি বোঝায়? ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে শুধু এতটুকু বললেই হবে। দ্যাট মিনস ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে আমাদের রেফার করা হচ্ছে কি নাম্বার অফ সেলস, নট দ্য সাইজ। সো সাইজ এখানে ম্যাটার করবে না। তার মানে ম্যাটার করবে কি নাম্বারটা, সেলের কত সংখ্যক সেল আছে। ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা, এখন ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, এই কার্ভটা খুব বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই কার্ভটা পরীক্ষায় খুব আসে। এই কার্ভ নিয়ে আমি এখন আলোচনা করব। এই কার্ভটা একটু ভালোভাবে পড়বেন। ঠিক আছে? এই কার্ভটা পরীক্ষার মধ্যে দিতে পারে। ঠিক আছে? আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে। সো নিচের এক্স অ্যাক্সিসটা কি বোঝাচ্ছে? এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে টাইম। এই যে এখানে মেনশন করা আছে টাইম ইন আওয়ার। ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসে কি বোঝাচ্ছে? ওয়াই অ্যাক্সিসে হচ্ছে লগ অফ নাম্বার অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে? এখন দেখেন ফার্স্ট ফেজ। এখানে ফার্স্ট ফেজটাকে আমরা আইডেন্টিফাই করতেছি ল্যাগ ফেজ হিসেবে। দেন সেকেন্ড ফেজ হচ্ছে লগ অর এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ। দেন থার্ড ফেজটা হচ্ছে স্টেশনারি ফেজ এন্ড ফাইনাল ফেজ ইজ দ্য ডেথ অফ অর লগারিদমিক ডিক্লাইন ফেজ। আচ্ছা, এখন দেখেন এই ল্যাগ ফেজে আসলে কি হচ্ছে? ল্যাগ ফেজ বলতে আমরা বুঝাবো যে টাইম রিকোয়ার্ড ফর দ্য অর্গানিজমস টু assimilatize to their new environment and begin to divide. That means এখানে যখন একটা ব্যাকটেরিয়া একটা নতুন এনভায়রনমেন্টে আসতেছে, সো সেই এনভায়রনমেন্টের সাথে তার খাপ খেয়ে তার মানে গ্রোথ বাড়ার জন্য কিছুটা সময় লাগবে। সো সেই সময়টা হচ্ছে মেইনলি ল্যাগ ফেজ। ঠিক আছে?
এরপরে হচ্ছে লগ অর এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ। এই গ্রোথ ফেজে আসলে কি হচ্ছে, দ্য প্রেজেন্স অফ এক্সেস সাবস্ট্রেট promotes the maximum rate of growth possible and limited only the ability of bacteria to reproduce. That means এই যে প্রথমে কি হচ্ছে, প্রথমে ব্যাকটেরিয়া গুলা সেই পরিবেশের সাথে খাপ খাওয়াচ্ছে, দেনই কিন্তু তাদের গ্রোথটা তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে এই জন্যই তারা যখন খাপ খাইয়ে ফেলতেছে এই ল্যাগ ফেজের পরে, সো এই জন্য তাদের গ্রোথ রেটটা কি এক্সপোনেনশিয়ালি সব থেকে বেশি বেড়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে স্টেশনারি ফেজ। এখন দেখেন যখন ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে, সে ফর সাপোজ একটা পন্ডে, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট পন্ডের মধ্যে যখন ব্যাকটেরিয়ার সংখ্যা এখন অনেক বেড়ে গিয়েছে, এখন এই ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তখন ফুড লেভেলও কিন্তু আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে, কারণ তারা প্রত্যেকে ফুড কনজিউম করতেছে। সো এই ক্ষেত্রে তাদের যে মানে এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা সেটা স্টেশনারি স্টেজে পৌঁছে যাবে। কারণটা কি, হিয়ার দ্য পপুলেশন রিমেইনস স্টেশনারি, ঠিক আছে, স্টেশনারি ফেজে কি হচ্ছে, তাদের পপুলেশনটা আর বৃদ্ধি হচ্ছে না, দ্যাট মিন্স পপুলেশন স্টেশনারি। আচ্ছা, আর কি কি কারণে এই পপুলেশনটা স্টেশনারি হতে পারে, সেলস হ্যাভ এক্সস্টেড দ্য সাবস্ট্রেট অর নিউট্রিয়েন্টস নেসেসারি ফর দ্য গ্রোথ। আচ্ছা, এখন এই সেলগুলার মানে গ্রোথের জন্য যতটুকু নিউট্রিয়েন্ট দরকার দেখা যাচ্ছে সেই জিনিসটা তারা পাবে না, এই জন্য দেখা যাচ্ছে যে যেহেতু ফুড লেভেলটাও কমে যাচ্ছে, সো তাদের এই মানে গ্রোথটাও তাদের প্রায় স্টেশনারি স্টেজে চলে আসতেছে। and the growth of the new cells is offset by the death of old cells. এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই গ্রোথ নিউ সেলের যে গ্রোথটা হচ্ছে একই সাথে যে ওল্ড সেল গুলো যেগুলো ছিল, ওল্ড সেলের যে মানে ডেথ হচ্ছে, সেগুলা দেখা যাবে কি একটা ব্যালেন্স সিচুয়েশনে তৈরি হচ্ছে এই এই ফেজটাতে, ঠিক আছে, এই ফেজে। আর এটা হচ্ছে যে মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, এই কার্ভটা। আর এই যে এইভাবে যে কার্ভটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফুড কার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে ফুড কার্ভ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এখন ফুড কার্ভ দেখেন সময়ের সাথে সাথে যখন ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তেছে, সময়ের সাথে সাথে তাদের খাবারের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। কারণ কি, ব্যাকটেরিয়ার সংখ্যা যখন বেড়ে যাবে তাদের মানে কনজাম্পশন রেটও কিন্তু বেড়ে যাবে ফুডের, ঠিক আছে। সো এই লিমিটেড ফুডের সংখ্যাও কিন্তু তখন আস্তে আস্তে কমে যাবে। এখন ফাইনালি ডেথ আর ডিক্লাইন ফেজ। ডেথ আর ডিক্লাইন ফেজে কি হচ্ছে, during this phase the bacteria death rate exceeds the production of new cell. আচ্ছা, যখন দেখেন এই যে ফুডের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এখানে কিন্তু তাদের গ্রোথ রেটটা অলমোস্ট স্টেশনারি হয়ে গিয়েছে। আর এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে নতুন ব্যাকটেরিয়া যে গ্রোথ হওয়ার রেট সেটার তুলনায় কি ওল্ড ব্যাকটেরিয়া যে মানে মারা যাওয়ার রেটটা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে মেইন রিজন হচ্ছে কি, মেইন রিজন হচ্ছে ডিপ্লিশন অফ নিউট্রিয়েন্ট অথবা বা ফুড বলতে পারেন, and toxic by the product of cell metabolism inhibit the further growth. That means যে এখানে দেখেন এখানে ফুড লেভেলটা অনেক কমে যাচ্ছে, সো এই জন্য ব্যাকটেরিয়া আর গ্রোথ হচ্ছে না, এখানে ব্যাকটেরিয়া ওল্ড ব্যাকটেরিয়া গুলো সব মরে যাচ্ছে, এই জন্য ডেথ রেটটা সব থেকে বেশি। দ্যাট মিন্স এটা হচ্ছে কি রেসিজন জোন, আর এটা হচ্ছে রাইজিং জোন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই, প্রত্যেকটা ফেজের ডেসক্রিপশন আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এই স্টেশনারি ফেজে কি জন্য স্টেশনারি হচ্ছে, এই স্টেশনারি হওয়ার মেইন রিজন হচ্ছে দুইটা। আচ্ছা, দ্য সেলস হ্যাভ এক্সস্টেড এন্ড সাবস্ট্রেট দ্য নিউট্রিয়েন্টস নেসেসারি ফর দ্য গ্রোথ। দ্যাট মিন্স যতটুকু আমাদের নিউট্রিয়েন্ট দরকার এই গ্রোথের জন্য সেই জিনিসগুলো পাচ্ছে না। and the growth of the new cells, আচ্ছা, growth of the new cells is offset মানে তো জানেন, offset মানে হচ্ছে ব্যালেন্স by the death of the old cells. আচ্ছা, যখন এই দুইটা নিউ সেলের গ্রোথ, এই দুইটা নিউ সেল তৈরি আর মানে ওল্ড সেলের মৃত্যু, এই দুইটা জিনিস যখন ইকুয়াল হয়ে যাবে, তখন কি হচ্ছে, তখন কি জিনিসটা স্টেশনারি হয়ে যাচ্ছে না, এই জন্যই এই ফেজটা স্টেশনারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ফাইনাল হচ্ছে ডেথ ফেজ, এই ডেথ ফেজটা পড়বেন। সো এই পোরশনটা আপনাদের থিওরির জন্য আসবে, ঠিক আছে, যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ দিয়ে আপনার হচ্ছে প্রত্যেকটা ফেজ 1 2 3 4 এই প্রত্যেকটা ফেজ আপনাদেরকে মানে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা পড়ে নেবেন ভালোভাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখানে একটা আমি হচ্ছে মানে ওরা হচ্ছে কিছু স্যাম্পল দিয়ে দেখিয়েছে। দেখেন এখানে লেগ ফেজে তাদের হচ্ছে একটা সময়, এখানে সময়টা ঘন্টায়, আর এখানে হচ্ছে লগারিদমিক অফ ভেরিয়েবল অফ সেলস। এখানে দেখা যাচ্ছে যে
তিনটা কালার র্যাম্প ইউজ করা হয়েছে। ফার্স্ট কালার র্যাম্পে হচ্ছে এখানে ফিউ লাইফ সেলস, এখানে হচ্ছে মেনি লাইফ সেলস এই কালার র্যাম্প দিয়ে, যেটা ডিপ। আর হচ্ছে ডেথ সেলস কালার র্যাম্পটা হচ্ছে ব্ল্যাক। এখানে দেখেন, এখানে ল্যাগ ফেজের পরে দেখা যাচ্ছে কি কালার র্যাম্পটা কি ফিউ লাইফ সেলস, মানে হচ্ছে এখানে খুবই অল্প সংখ্যক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে যে তারা মানে আছে। এরপরে কি, এরও কিছুক্ষণ পরে, সে ফর সাপোজ 15 মিনিট পরে, মানে 15 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে। তার মানে কি, এই যে মেনি লাইফ সেলস কালার র্যাম্প বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজে দেখেন যে এই কালার র্যাম্প অলমোস্ট প্রায় সেম। এরপরে হচ্ছে ডেথ ফেজ। ডেথ ফেজ দেখেন যে এই স্টেশনারি ফেজের সাথে ডেথ ফেজের ডিফারেন্সটা কোথায় দেখেন। ডেথ ফেজে এই যে ডেথ, এটা হচ্ছে ডেথ সেলের সংখ্যা, ডেথ সেলের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, আর এটা হচ্ছে যে তাদের হচ্ছে লাইফ সেলের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ল্যাব, যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন এক্সপেরিমেন্টাল ডাটাটা আসলে এরকম মানে নির্দেশ করে গ্রাফটা। সো এটাই হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কে আপনাদের ধারণা। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা এখন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার সালাম। এই গ্রাফটা আসলে কি আমরা কি ফ্রি হ্যান্ডে আঁকবো নাকি স্যার গ্রাফে আঁকতে হবে? না, গ্রাফ পেপার আঁকা লাগবে না, এটা ফ্রি হ্যান্ডে আঁকবেন। ঠিক আছে। এখানে কি যে ফুডের যে গ্রাফ আর এই দুইটা গ্রাফ কি একসাথে আসতে পারে নাকি স্যার যেকোনো একটা আসবে স্যার? আচ্ছা, যদি আপনাদেরকে বলা হয় যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা আঁকো, তাহলে আপনি শুধু এই ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটাও দিতে পারেন। ঠিক আছে। আর যদি চান যে এই ফুড কার্ভটাও দিতে পারেন। ঠিক আছে। বাট ফুড কার্ভ আপনাদের এক্সপ্লেন না করলেও আমি মার্কস কাটবো না। ঠিক আছে। কারণ আমি কোশ্চেন করলে আমি কোশ্চেনে চাবো হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ঠিক আছে। সো আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই। আর ফুড কার্ভটা আমি আপনাদেরকে দিয়েছি জাস্ট আপনাদের বোঝার জন্য যে আসলে ফুড কার্ভের সাথে এখানে কি রিলেশন। আচ্ছা, ঠিক আছে। সো আশা করি আপনাদের এই স্লাইডগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা গুগল ক্লাসরুমে ঢুকেন, গুগল ক্লাসরুমে ঢুকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনার অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করেন। ঢুকতে পেরেছেন গুগল ক্লাসরুমে? জি স্যার। অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেয়া হয়েছে। আচ্ছা, আপনাদের পার্টিসিপেন্ট কয়জন? পার্টিসিপেন্ট 36, কিছু জন এখনো দেয়নি। স্যার লেটে সাবমিট করা হয়েছে বলে কি প্রবলেম হবে? লেট সাবমিট বলতে? স্যার মাত্র স্যার রেসপন্স করা হয়েছে, স্যার আগে খেয়াল করিনি। কি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, মানে সরি অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা? স্যার না, অসুবিধা হবে না, আপনি এখন দিয়ে দেন, অসুবিধা হবে না। আর কারো যদি মিসিং থাকে যে অ্যাটেন্ডেন্স দিতে পারেননি, তাহলে আমাকে কাইন্ডলি টেক্সট করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আমাদের আলোচনা চলে আসি। আচ্ছা, তাহলে এখন কি দেখা যাচ্ছে, তাহলে এই চ্যাপ্টার থেকে, এই এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন আসতে পারে আমি এখন আপনাদেরকে ইন ডিটেইলস বলে দিচ্ছি। ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আপনার হচ্ছে যে মানে কি কি অর্গানিজমগুলোর নাম যেতে পারে, মাইক্রো অর্গানিজমগুলো, এই 5টা মাইক্রো অর্গানিজমের নাম ভালোভাবে পড়বেন। আর হচ্ছে এই রিঅ্যাকশনটা লাগবে। ঠিক আছে। দ্যাট মিন্স অর্গানিক ম্যাটার গুলা ব্রেকডাউন হয়ে কি হচ্ছে, নিউ সেলস তৈরি হচ্ছে। ঠিক আছে। সো এই রিঅ্যাকশনটা একটু ভালোভাবে পড়বেন। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 2। আচ্ছা,
আর হচ্ছে এই ফুড পিরামিডটা পড়বেন। ফুড পিরামিডটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু ভালোভাবে পড়বেন, ঠিক আছে? ফুড পিরামিডের মেইন জিনিস কি? ফুড পিরামিডে হচ্ছে মেইনলি দুইটা জিনিস ট্রান্সফার হচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা কি? এনার্জি। ব্যাকটেরিয়া এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা সরি, আমরা একটু পজ করি কিছুক্ষণের জন্য, আজান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক করি। আচ্ছা আপনাদের সবার মানে অ্যাটেন্ডেন্স নিয়েছি, আপনাদের সবার মনে হয় নাম দিয়ে লগ ইন করা, তো এটা তো আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে আইডেন্টিফাই করতে। যদি আমার একান্ত সমস্যা হয় আমি আপনাদেরকে এক্সেল ফাইল পাঠিয়ে দিব। তার মানে হচ্ছে আজকে 36 জন, সো 36 জন কাইন্ডলি তাদের আহ, তাদের হয়তো বা মানে ইয়া অনুযায়ী, যে রোল নাম্বার অনুযায়ী তারা প্রেজেন্ট দিয়ে দিবেন অ্যাটেন্ডেন্স শিটে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি অ্যাটেন্ডেন্স লিস্ট আমার কাছে তৈরি করা আছে, সরি সেকশন। স্যার জুমেও তো স্যার ইয়া থাকে, আপনার রেকর্ড থাকে। বাট আপনাদের রোল নাম্বার আসতেছে না। আচ্ছা আমি দেখবো জুমের রেকর্ডটা নেওয়া যায় কিনা, যদি হয় তাহলে তো দ্যাটস ফাইন, আর না হলে দেন আমি আপনাদেরকে শিটটা পাঠিয়ে দিব, অ্যাটেন্ডেন্স শিট। আর হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে আসি। আচ্ছা দ্যাট মিনস এখানে শুধু একটা জিনিস একটু মনে রাখবেন যে বাইনারি ফিশের মাধ্যমে তাদের গ্রোথ হচ্ছে। আর এদিক দিয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আচ্ছা ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে এই দুইটা ক্লাসিফিকেশনই দেখাবেন। আমি যদি পরীক্ষায় জিজ্ঞাসা করি যে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, দ্যাট মিনস এই দুটো জিনিসই দেখাবেন। একটা হচ্ছে ডিজলভড অক্সিজেনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে এনার্জি এন্ড কার্বন সোর্সের উপর ভিত্তি করে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আর এখানে শুধুমাত্র এই অংশটুকু খুব ইম্পর্টেন্ট, যে কি কি প্রবলেম হচ্ছে টু মাচ অ্যালগি হলে। আর ফাইনালি হচ্ছে এই ব্যাকটেরিয়া গ্রোথের জন্য এই অংশটুকু শুধু পড়বেন, 1 মার্কের জন্য অনেক সময় আমি দিতে পারি। আর হচ্ছে এই
গ্রোথ কার্ভটা, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে আসি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার টাইপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আজকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়েস্ট ওয়াটার যে কি কি টাইপের ওয়েস্ট ওয়াটার আছে এটা আমরা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম, যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, তারপর হচ্ছে টেক্সটাইল, তারপর ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে। আর হচ্ছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার। এখন দেখেন ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার আসলে কি। এখানে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বলতে মেইনলি হচ্ছে ওয়েস্ট ওয়াটার যেটা কালেক্ট করা হচ্ছে রেসিডেন্সিয়াল সব হাউসেস, অফিসেস, স্কুলস এগুলা থেকে, ঠিক আছে, মেইনলি জেনারেট হচ্ছে। আর এই এই সমস্ত প্লেসের কোথা থেকে মেইনলি ওয়েস্ট ওয়াটারটা আসতেছে? টয়লেট থেকে আসতেছে, সিঙ্ক থেকে আসতেছে, আর হচ্ছে বাথরুম থেকে আসতেছে। আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, আচ্ছা, ওয়েস্ট ওয়াটার জেনারেটেড বাই দ্য ইন্ডাস্ট্রিজ, এখানে কি কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি ডিপেন্ডস অন দ্য টাইপ অফ ইন্ডাস্ট্রি। আসলে এখানে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। দেখেন ওয়েস্ট ওয়াটার কতটুকু ওয়েস্ট ওয়াটার হবে, ঠিক আছে, আর কি এই ওয়েস্ট ওয়াটারের কোয়ালিটিটা কিরকম হবে সেটা ডিপেন্ড করতেছে ইন্ডাস্ট্রির উপরে। সে ফর সাপোজ আপনি যদি বিভিন্ন ট্যানারি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ট্যানারি ইন্ডাস্ট্রি বলতে মানে হচ্ছে যেগুলো চামড়ার জাত পণ্য নিয়ে কাজ করতেছে, তো এখানে দেখবেন যে ওদের ওয়েস্ট ওয়াটারের কোয়ালিটিটা ডিফারেন্ট হবে। তার মানে হচ্ছে তাদের মধ্যে তারা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করতেছে, যেটা সে ফর সাপোজ আপনি যদি সিমেন্ট ইন্ডাস্ট্রির সাথে কাউন্ট করেন, দেখবেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রির কেমিক্যাল গুলো ডিফারেন্ট। সো আসলে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি তাদের কেমিক্যাল ইউজেসও ডিফারেন্ট। সো এখন তাদের মানে কাজের উপর ডিপেন্ড করে তাদের, দ্যাট মিনস কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুইটা মানে ডিফার করবে। আচ্ছা, এখন হচ্ছে ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এই ছবিটা ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স মেইনলি হচ্ছে তিনটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে লিখতে বলি, তাহলে আপনাদের এই তিনটা ভাগের প্রত্যেকটা ভাগের মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি আছে, সো সেগুলো সহ উল্লেখ করতে হবে, ঠিক আছে। এখন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি পড়তেছি? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা মেইনলি চারটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কালার, ওডর, টেম্পারেচার, আর ফাইনাল যেটা সেটা হচ্ছে ডিসলভ সলিড, ঠিক আছে। আজকে আমরা শুধুমাত্র ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পর্যন্তই যাব, ঠিক আছে। এখন দেখেন কালারে কি হচ্ছে। এখন দেখেন ডিপেন্ডস মেইনলি অন দ্য ওয়েস্ট ওয়াটার কনস্টিটিউয়েন্ট। এখন দেখেন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে আপনার হচ্ছে মানে জিনিসগুলো এরকম যে মানে আপনি খুব নেকেড আইতে মানে হচ্ছে মানে আপনার কোনো ধরনের অ্যাপারেটাস ইউজ করা লাগতেছে না, আপনি খুব ইজিলি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই বা ক্লাসিফাই করতে পারতেছেন। দেখেন এই ওয়েস্ট ওয়াটারের যে কালারটা, আপনারা যদি একটা ওয়েস্ট ওয়াটার একটা কোনো বিকারে নেন, কাচের কোনো পাত্রে নেন, ওই ওই ওয়েস্ট ওয়াটারের কালারটা কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন। তারপর হচ্ছে ওডর কি আপনি কিন্তু মানে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন। যেমন হচ্ছে অ্যানারোবিক ওয়েস্ট ওয়াটার। অ্যানারোবিক বলতে কি বুঝাইছি আমি? যেটা হচ্ছে ডিসলভড অক্সিজেন ইউজ করবে না, তাই তো? দ্যাট মিনস তারা অক্সিজেন ইউজ করবে কি হিসেবে? অ্যাজ এ কম্পাউন্ড হিসেবে, মানে সালফেট কম্পাউন্ড বা নাইট্রেট কম্পাউন্ড থেকে, ঠিক আছে। দ্যাট মিনস এখন দেখেন এই অ্যানারোবিক ওয়েস্ট ওয়াটার রিলিজ হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইডের স্মেল কিরকম? রটেন এগ এর মতো, ঠিক আছে। দ্যাট মিনস এটাকে আমরা খুব ইজিলি ক্লাসিফাই করতে পারছি, সেটা হচ্ছে ওডর। তারপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে হায়ার দেন water temperature due to the microbiological activities or effect of temperature on microbial growth rate, speed up as the temperature increases and slow down as the temperature drops. আচ্ছা, এখন দেখেন এই যে মাইক্রোবায়োলজির যে গ্রোথ রেট সেটা কিন্তু স্পিড আপ হচ্ছে এই টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে। আর একই সাথে এই টেম্পারেচার যখন স্লো ডাউন হচ্ছে তখন মানে টেম্পারেচার যখন ফল করতেছে তখন কিন্তু তাদের গ্রোথ রেটটাও কমে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ফাইনাল যেটা সেটা হচ্ছে ডিসলভড সলিডের উপর ভিত্তি করে। এটার মেইন caused by the presence of solids, mainly suspended solid from the clay, sand, human waste আর হচ্ছে plant fibers are divided into two suspended solids and into two। আচ্ছা, এই dissolved solidটাকে আবার দুটো ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে suspended solid আর হচ্ছে dissolved solid, which is combining forming total solid. That means এই দুইটার যোগফল হচ্ছে কি total solid, ঠিক আছে। That means total solid equal to suspended solid plus dissolved solid, আর এটাকে আমরা মেইনলি প্রকাশ করব মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, that means এই ইকুয়েশনটা একটু লেখা রাখেন, total solid
equal to suspended solid plus dissolved solid, ঠিক আছে? That means TS equal to SS plus DS. সো এটা দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক এখনই আমরা অঙ্কটা দেখব, ঠিক আছে? That means টোটাল সলিড বলতে আমরা কি বুঝতেছি? টোটাল সলিড হচ্ছে এই সাসপেন্ডেড সলিড আর ডিসলভড সলিড, এই দুইটা মানে এই দুইটার সাম আপ হচ্ছে টোটাল সলিড। আচ্ছা, এখন মেজারমেন্ট অফ টোটাল সলিড। টোটাল সলিড কিভাবে মেজার করব সেটা হচ্ছে এখানে আমি ছবি দিয়ে খুব ভালোভাবে দেখাতে পারতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। টোটাল সলিড থেকে একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়, এখানে একটা অঙ্ক আমরা করব, সো এই ইকুয়েশন গুলো একটু ভালোভাবে করবেন, ঠিক আছে? টোটাল সলিড বলতে WS বাই ভলিউম। এখন দেখেন ফার্স্ট হচ্ছে একটা ওয়েস্ট নেওয়া হয়েছে, মানে ওয়েস্ট ওয়াটার, সেখানে হচ্ছে ড্রাইং ডিশ উইথ ওয়াটার অর ওয়েস্ট ওয়াটার স্যাম্পল। দ্যাট মিনস এখানে যতটুকু ওয়েস্ট ওয়াটার স্যাম্পল আছে সেই টোটাল ভলিউম সেটা হচ্ছে স্যাম্পল ভলিউম। দ্যাট মিনস এটা হচ্ছে ভলিউম, এই যে এখানে ভলিউম ইউজ করা হয়েছে সেই ভলিউমটা। আচ্ছা, তারপর সেই জিনিসটাকে আমরা ড্রাইং করতেছি 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেন ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে, এরপরে হচ্ছে ড্রাই সলিড এই ডিশের মধ্যে থাকতেছে, সেটাকে ড্রাই সলিডকে কি দিয়ে প্রকাশ করতেছি? WS, ঠিক আছে? দ্যাট মিনস এখন আমাদের যদি বলা হয় টোটাল সলিডে, তাহলে ইকুয়েশনটা কি? টোটাল সলিড ইকুয়াল টু WS ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক আছে? এখন এই যে ড্রাই সলিড পাচ্ছি, সেই ড্রাই সলিডটাকে আমরা ইগনাইট করতেছি 550 ডিগ্রি সেলসিয়াস। 550 ডিগ্রি সেলসিয়াস সে যখন ইগনাইট করতেছি, এরপরে কি হচ্ছে? WV ভলাটাইল সলিড চলে যাচ্ছে, এরপরে হচ্ছে শুধুমাত্র ফিক্সড সলিডটা থাকতেছে ডিশের মধ্যে। WF মানে হচ্ছে F ফর ফিক্সড আর V ফর ভলাটাইল। WV হচ্ছে ভলাটাইল সলিড, WF হচ্ছে ফিক্সড সলিড। আচ্ছা, এখন তাহলে টোটাল ভলাটাইল সলিড, এখন টোটাল ভলাটাইল সলিড আছে আমাকে TVS, V ফর ভলাটাইল, দ্যাট মিনস এটা হচ্ছে TVS, টোটাল ভলাটাইল সলিড। দ্যাট মিনস টোটাল ভলাটাইল সলিড বলতে আমরা কি বোঝা যাচ্ছে তাহলে? এই যে এখানে যতটুকু সলিড আছে, প্রথমে সলিড ছিল কত? WS, এরপরে যখন চলে যাওয়ার পরে এরপরে সলিড থাকতেছে কত? WF, ফিক্স সলিড। দ্যাট মিনস এইটা থেকে এটা বিয়োগ করার পরে যেই জিনিসটা পাবো, সেই জিনিসটাকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করলে আমরা ভলাটাইল সলিডের পরিমাণ পেয়ে যাচ্ছি, যে কতটুকু ভলাটাইল হয়ে গিয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস টোটাল ভলাটাইল সলিড ইকুয়াল টু WS মাইনাস WF ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক আছে? WS মাইনাস WF টা কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আর WS মাইনাস WF, এই WS মাইনাস WF টাকে কি লেখা যায়? ওয়েট অফ ভলাটাইল সলিড, ঠিক আছে? দ্যাট মিনস টোটাল ভলাটাইল সলিড ইকুয়াল টু WS মাইনাস WF ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল ভলিউম। একইভাবে টোটাল সলিড ইকুয়াল টু WS বাই স্যাম্পল ভলিউম, ঠিক আছে? এটা হচ্ছে মেজারমেন্ট অফ টোটাল সলিড। এখন মাত্র আমরা কি করলাম? এটা হচ্ছে আমরা টোটাল সলিডের মেজারমেন্ট করলাম, এটা হচ্ছে টোটাল সলিডের জন্য। এরপরে আরেকটা মেজারমেন্ট আছে, এখানে কিছু লেখাবার্তা আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এই লেখাগুলোকে আমি এখন আপনাদের ডেসক্রাইব করে দিচ্ছি, সমস্যা হচ্ছে না। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ সাসপেন্ডেড সলিড। এর আগেরটা পড়েছি কি? টোটাল সলিড। এখন করব কি? সাসপেন্ডেড সলিড, দ্যাট মিনস SS। আচ্ছা, সাসপেন্ডেড সলিডের জন্য এখন ফার্স্টে হচ্ছে আমরা ওয়াটার আর ওয়াটার স্যাম্পল একইভাবে স্যাম্পল ভলিউম নিলাম, ঠিক আছে? এতটুকু নিলাম স্যাম্পল ভলিউম। এখন একটা ফানেলের মধ্যে নিলাম, এরপরে হচ্ছে সেটাকে আমরা ড্রাই করব 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে দেখেন একটা ফিল্টার ডিস্ক ইউজ করা হয়েছে, দ্যাট মিনস এই ফিল্টার ডিস্ক, এটা হচ্ছে এরপরে ফিল্টার ডিস্কের অবস্থাটা হচ্ছে এরকম, ফিল্টার ডিস্কে কি দেখা যাচ্ছে যে ময়েশ্চার চলে যাচ্ছে, এরপরে ফিল্টার ডিস্কের মধ্যে এই সলিডস এর সাসপেন্ডেড সলিডটা রয়ে যাবে। সাসপেন্ডেড সলিড হচ্ছে WS, দ্যাট মিনস এই WS টা ফিল্টার ডিস্কের মধ্যে রয়ে গেছে। এরপরে এই জিনিসটাকে আমরা ইগনাইট করব 550 ডিগ্রি সেলসিয়াস, সেম প্রসিডিউর। দ্যাট মিনস WV ভলাটাইল সাসপেন্ডেড সলিড, এটা হচ্ছে কি? সাসপেন্ডেড সলিড, আগেরটা ছিল টোটাল সলিড, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভলাটাইল সাসপেন্ডেড সলিড, সব জায়গায় হচ্ছে সাসপেন্ডেড এখানে, ঠিক আছে? WV। এখন ফিক্স সাসপেন্ডেড সলিড হচ্ছে WF, এই যে যতটুকু ফিক্স থাকবে মানে ভলাটাইল হয়ে যাওয়ার পরে WF। সেম প্রসিডিউরে সেম ইকুয়েশন গুলো, খালি হচ্ছে শুধুমাত্র সাসপেন্ডেড সলিডের জন্য। দ্যাট মিনস আগের ইকুয়েশন কি ছিল? টোটাল সলিড। এখন ইকুয়েশন কি? সাসপেন্ডেড সলিড, SS, সাসপেন্ডেড সলিড। একইভাবে আগের ইকুয়েশনে কি ছিল? WS বাই ভলিউম। আগের ইকুয়েশনে WS বলতে কি বোঝানো হয়েছিল? ড্রাই সলিড ইন ডিশ। আর এখানে কি? এখানে হচ্ছে ড্রাই সাসপেন্ডেড সলিড, নট সলিড, ড্রাই সাসপেন্ডেড সলিড, WS ডিভাইড বাই ভলিউম। আচ্ছা, এখন হচ্ছে ভলাটাইল সাসপেন্ডেড সলিড। আগের ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা পুরোপুরি সেম,
খালি ডিফারেন্স হচ্ছে এখানে এখানে হচ্ছে কি ভলাটাইল সাসপেন্ডেড সলিড, দ্যাট মিন্স ভিএসএস। আর আগের ইকুয়েশনে কি ছিল? টোটাল ভলাটাইল সলিড। আগের ইকুয়েশনটা, আগের এই ইকুয়েশন গুলো কিসের জন্য? সব হচ্ছে টোটাল সলিডের মেজারমেন্ট, আর এখানে কি সব হচ্ছে সাসপেন্ডেড সলিডের মেজারমেন্ট। ঠিক আছে, ইকুয়েশন গুলো পুরোপুরি সেম প্রসিডিউরেই আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিলিউশন মেথড আসলে বলতে কি বোঝাচ্ছে এখন। If samples contains high concentration of suspended solid, it is recommended to dilute the sample. আচ্ছা, আর ডিলিউট করব কি কিসের সাহায্যে? এটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার দিয়ে। আচ্ছা, ডিলিউশন কেন দরকার? এই জিনিসটা অনেক সময় 1 নম্বর কোশ্চেনে আসতে পারে যে ডিলিউশন আসলে কেন রিকমেন্ড করা হয় যখন হাই কনসেন্ট্রেশন অফ সাসপেন্ডেড সলিড থাকবে স্যাম্পলের মধ্যে। আচ্ছা, আর ডিলিউশন কি দিয়ে করব? ডিস্টিলড ওয়াটার। আচ্ছা, আর বাকি কিছু লাগবে না। এখন হচ্ছে একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা একটু দেখেন। এই টাইপের আরো কিছু অঙ্ক হয়তো আপনাদের টিউটোরিয়ালে করাবো আমি। অঙ্কটা একটু দেখেন আপনারা। এখানে কি বলা হয়েছে? টোটাল সলিড and suspended solids are carried out on a wastewater sample. আচ্ছা, the relevant information were as follows: weight of filter, filter weight দেওয়া আছে গ্রাম। weight of empty dish, dish নিয়ে কাজ করেছিলাম কিসের সময় মনে আছে? টোটাল সলিড মেজারমেন্টে আমরা ডিশ নিয়ে কাজ করেছিলাম। আর ফিল্টার ইউজ করেছিলাম কখন? এই যে এখানে দেখেন, দেখেছেন এই যে ফিল্টার ইউজ করা হয়েছে কখন? যখন আমরা সাসপেন্ডেড সলিড ক্যালকুলেশন করেছিলাম ল্যাবে। ঠিক আছে, এই যে এমটি ডিশ। সো এখন দেখেন ওয়েট অফ ফিল্টারের ওয়েট দেওয়া আছে এত, আর এমটি ডিশের ওয়েট দেওয়া আছে। আচ্ছা, এখন বলতেছে ওয়েট অফ ফিল্টার প্লাস রেসিডিউ, কতটুকু রেসিডিউ জমা হয়েছে ওই যে ড্রাইং করার পরে যে আমরা যে এটাকে ড্রাই করেছি 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম কিছু একটা করার পরে দেন ফিল্টার আর রেসিডিউয়ের ওয়েট পাচ্ছি কত? এত গ্রাম। একইভাবে ওয়েট অফ ডিশ প্লাস রেসিডিউ এখানে হচ্ছে ডিশের জন্য পাচ্ছি হচ্ছে এত গ্রাম। আচ্ছা, এখন ভলিউম অফ স্যাম্পল, দ্যাট মিন্স এটা কিসের জন্য? ফিল্টারের জন্য। ঠিক আছে, আর ভলিউম অফ স্যাম্পল ফর রাইডের জন্য এটা। আচ্ছা, এখন তাহলে কি বলা যায়? এখন তার মানে আমাদের চাইছে হচ্ছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ টোটাল সলিড, সাসপেন্ডেড সলিড এন্ড ডিসলভড সলিড। দ্যাট মিন্স আমাকে টিএস বের করতে হবে, এসএস বের করতে হবে, আর ডিএস বের করতে হবে। আরেকটা সূত্র আমরা শিখেছিলাম কি? টোটাল সলিড ইকুয়াল টু এসএস প্লাস ডিএস, মনে আছে? এসএস আর ডিএস এর সাম আপ। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে আপনাদেরকে, উত্তরটাকে নিতে হবে মিলিগ্রাম পার লিটারে। দেখেন আপনাদের সবগুলা একক কিসে আছে? গ্রাম, গ্রাম। আর এটা ভলিউম দেওয়া আছে কি? মিলিলিটারে। সো এগুলাকে কনভার্ট করতে হবে মিলিগ্রাম পার লিটারে। আচ্ছা, তাহলে দেখেন টোটাল সলিড টিএস, টিএস বলতে আমরা এখন টিএস দিয়ে আমরা কিন্তু ইকুয়েশনটা জানি। টোটাল সলিড বলতে আসলে কি বোঝাচ্ছে? টোটাল সলিড দিয়ে দেখেন এখানে ডিশ প্লাস রেসিডিউ যত, এখান থেকে যদি আমরা ডিশের ওয়েটটা বাদ দিয়ে দেই তাহলে কি হচ্ছে? রেসিডিউটা থাকতেছে না। শুধু রেসিডিউটাকে এরপরে আমরা ভলিউম দিয়ে ভাগ করব। দেখেন শুধু রেসিডিউটাকে, এই যে এটা হচ্ছে ডিশ প্লাস রেসিডিউ, আর এটা হচ্ছে শুধুমাত্র ডিশের ওয়েট। দ্যাট মিন্স শুধু রেসিডিউটা থাকতেছে। দ্যাট মিন্স এই রেসিডিউটাকে এরপরে হচ্ছে আমরা এই ড্রাইড যে ভলিউম, স্যাম্পল ভলিউম দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, কেন আমরা ডাইডেনটা নিচ্ছি, কেন ফিল্টারটা নিচ্ছি না? ফিল্টারটা ইউজ করা হচ্ছে কিসের জন্য? সাসপেন্ডেড সলিডের জন্য ফিল্টার, আর টোটাল সলিডের জন্য ফিল্টার ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, এই জন্য এখানে ভলিউম নেওয়া হচ্ছে কোনটার? ফিল্টারের ভলিউম, ফিল্টারের স্যাম্পল ভলিউম এই যে এখানে দেওয়া আছে ভলিউম অফ স্যাম্পল ফর ফিল্টার। ঠিক আছে, 100 সরি, এই যে এটা হচ্ছে সাসপেন্ডেড সলিডের জন্য আমরা হচ্ছে ফিল্টারের ভলিউম ইউজ করতেছি। ঠিক আছে, আর এখানে কি? এখানে হচ্ছে ডিশের জন্য, এটা হচ্ছে ডিশের জন্য, সরি। ঠিক আছে, দ্যাট মিন্স টোটাল সলিডে আমরা কি ফিল্টার ইউজ করেছিলাম? ফিল্টার কোথায়? এই যে দেখেন ফিল্টার কিসের জন্য? সাসপেন্ডেড সলিডের জন্য। এই জন্য হচ্ছে ফিল্টারের ভলিউম। সাসপেন্ডেড সলিডের ক্যালকুলেশন এখানে কি ভলিউম ইউজ করেছি? ফিল্টারের, এই যে ফিল্টারের 150। আর এখানে হচ্ছে সলিড প্লাস রেসিডিউ, আর হচ্ছে মানে ওই ওয়েট আর রেসিডিউ, আর হচ্ছে এখানে ওয়েটটা যদি বাদ দিই তাহলে কি থাকতেছে? শুধুমাত্র রেসিডিউ হচ্ছে। আর এখানে 10⁶ আসছে কই থেকে? 10⁶ হচ্ছে
এই যে এতক্ষণ যে গ্রাম আর মিলিলিটার ছিল এই জিনিসটাকে কনভার্সন করে কি আনতেছি মিলিগ্রাম পার লিটার, কারণ আমাদেরকে কোশ্চেনে বলেছে কি মিলিগ্রাম পার লিটার আনতে। সো এই কনভার্সনের জন্য 10⁻6। একইভাবে সেম প্রসিডিউর সাসপেন্ডেড সলিডের জন্য কি কোন কোন ইউনিট গুলো দেখবো, মেনলি হচ্ছে ফিল্টার ইউজ করা হচ্ছে কোথায়, ঠিক আছে? ফিল্টার কোথায়? ফিল্টার এই যে এখানে ফিল্টার, দ্যাট মিনস ভলিউম কত আসবে 150। আচ্ছা, আর উপরে কি কি, এই যে ফিল্টার ওয়েট, দ্যাট মিনস ফিল্টার প্লাস রেসিডিউ এত থেকে এত বিয়োগ করবে, দ্যাট মিনস এই দুইটার হচ্ছে সাবস্ট্রাক্ট, এই দুটো সাবস্ট্রাক্ট করতেছি, সাবস্ট্রাক্ট করে তার ভলিউম দিয়ে ভাগ করতেছি, ভাগ করে এরপরে 10⁻6 কেন, এই হচ্ছে কনভার্সন ফ্যাক্টর, ইউনিট কনভার্সন, কারণ হচ্ছে এখানে গ্রাম পার মিলিলিটার আছে, সো আমাকে এটা কনভার্ট করে কি নিতে হবে মিলিগ্রাম পার লিটার নিতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস এখন ডিজলভ সলিড, এখন আমরা সূত্র কি জানি, টোটাল সলিড ইকুয়াল টু ডিজলভ সলিড প্লাস সাসপেন্ডেড সলিড, একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। এখন দেখেন আমার কি কি জানা, টোটাল সলিড জানা, এই যে এখান থেকে পেয়ে যাচ্ছে কি টোটাল সলিড, এটা হচ্ছে কি সাসপেন্ডেড সলিড, তাহলে কি আমি ডিজলভ সলিড আননোন এটা পেতে পারি, শুধুমাত্র এই জিনিসটাকে এখানে নিয়ে যাব, বিয়োগ করব। এই যে দেখেন টোটাল সলিড কত পেয়েছি 380, এই যে 380। আচ্ছা, আর হচ্ছে কি সাসপেন্ডেড সলিডটাকে এই সাইডে নিয়ে গেলে কি হচ্ছে মাইনাস, দ্যাট মিনস সাসপেন্ডেড সলিড কত 250, দ্যাট মিনস 250 মাইনাস করতেছি, তাহলে কত আসতেছে 130 মিলিগ্রাম পার লিটার। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করতেছি।